ফিরে এলাম বিরতির পর। আমি ভাস্কর বাবুর কাছে আসবো। ভাস্কর বাবু, একটু আগে আপনি বা শফিকুল দাত আপনারা দুর্নীতি প্রসঙ্গ তুলছিলেন। প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি ডেফিনেটলি আপনারা বর্তমানের যে শাসক দল তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আপনারা তুলেছেন। সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি, আমি আগেও যেমন বললাম যে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রী তাদের আমরা জেল যাত্রাও দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যদি 2011 নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেটা দেখি যে 2013 সারদা কেলেঙ্কারি সার্ফেস করলো, 2016 নির্বাচনের একদম মুখে নারদা কেলেঙ্কারি সার্ফেস করলো। কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে সত্যি কি সেগুলো প্রভাব ফেলেছে? সত্যি কি যদি দুর্নীতি ইস্যুটা খুব এফেক্টিভ হয়, প্রশ্ন হচ্ছে যে এই ইস্যুগুলোকে নিয়ে আপনার গ্রাউন্ড লেভেলে আদৌ পৌঁছতে পেরেছেন? সেটাকে ভোট বাক্স অবধি, ইভিএম অবধি নিয়ে যাওয়াটা, সেটা সুনিশ্চিত করতে পেরেছেন? না, এই প্রসঙ্গে একটা বলি যে নির্বাচনের জয় পরাজয়টাই সব কথা নয়। পশ্চিম বাংলায় আপনি জানবেন, আপনাদের কাছে বহু তথ্য আছে, 2013 সাল থেকে গোটা পশ্চিম বাংলায় যতগুলো নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে আমরা দেখিনি 8 দফা 7 দফায় করে দিল্লি থেকে সেন্ট্রাল ফোর্স এনে ভোট করতে হয়েছে। এবং আমরা দেখিনি যে পশ্চিম বাংলার গ্রামে গ্রামে বুথে বুথে যেভাবে, আমি সর্বশেষ যে উদাহরণ দেবো বাগনানের বুকে, গত 23 সালের যে পঞ্চায়েত নির্বাচন, এটা বাগনানের মানুষ তার জীবনের অভিজ্ঞতায় এখনো গেঁথে আছে। মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার মতন সাহস তার ডরায় না। একটু এখানে অ্যাড করি ভাস্কর বাবু, সমস্যা হচ্ছে কি আমরা বহু যুগ ধরে সাংবাদিকতা করি, তো তাই জন্য না মানে জাস্ট রিসেন্ট পাস্টের বাইরেও কিছু ইনফরমেশন আমাদের কাছে থাকে। আনফরচুনেটলি 2003 পঞ্চায়েত নির্বাচন আপনার মনে আছে? পঞ্চায়েত নির্বাচনে একদিনে সবচেয়ে বেশি হত্যার ঘটনা, মৃত্যুর ঘটনা, রাজনৈতিক মৃত্যু ভোটের দিন কোন সালে হয়েছিল আপনার মনে আছে? না, আমি বলবো আপনি যে ইনস্ট্যান্স দিচ্ছেন, ডেফিনেটলি 2023 এর ভোটে পঞ্চায়েত নির্বাচনে যে দৃশ্য, ব্যালট কেউ খেয়ে ফেলছেন, কেউ নিয়ে দৌড়চ্ছেন, একের পর এক মৃত্যুর খবর আসছে, এটা যেমন সত্যি, আবার এটাই প্রথম হলো বাংলার রাজনীতিতে, এমনটা নয়। না, আপনি দেখুন 2011 সালের পালাবদলের পর থেকে পশ্চিম বাংলায় সমস্ত ইতিহাস 2011 থেকে কেন শুরু হবে? যত নির্বাচন হয়েছে সমস্ত ইতিহাস বই কেন 2011 থেকে লেখা হবে? মানতে হবে 2011 সালে মানুষ পালাবদল করেছে। আপনি আমায় একটা ডেটা দিন না, আপনি আমায় একটা ডেটা দিন, মানুষ পালাবদল ডেটা দিন যে এখনো পর্যন্ত এক সেকেন্ড পশ্চিমবঙ্গের ইতিহাসে শুধুমাত্র নির্বাচনের দিনে সবচেয়ে বেশি মৃত্যু, খুন, তার সংখ্যা, সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা কোন সালে হয়েছে, কোন নির্বাচনে হয়েছে? 2018-16 সালে হয়েছে। পশ্চিম আপনি বাংলার বুকে দাঁড়িয়ে বলছি আমরা, আপনি তথ্য রাখেন না, পরিসংখ্যান রাখেন না, বাংলার বুকে আমি রাখি না আপনাকে। রাখেন না, সেটা দর্শকরাই বিচার করবে। আপনাকে 2011 আগের সমস্ত ঘটনাকে ডিলিট করে দিতে হবে। আপনাকে ইন্টারাপশন। শফিকুল দা একটু বলুন, শফিকুল দা বামপন্থীরা আজকে যারা কথা বলছেন, কথা বলছেন 2011 সালের আগে আজকে মমতা ব্যানার্জিও কংগ্রেস করতেন, তাকে স্বীকার করতে হবে। আজকে তিনি হয়তো দল তৈরি করেছেন, ঠিক আছে, কিন্তু 2011 সালের আগে 54,000 কংগ্রেস কর্মী খুন করেছিলেন এই বামপন্থীরাই। 54,000 কংগ্রেস কর্মী খুন করেছিলেন। আপনার কাছে তো তথ্য আছে কোন পঞ্চায়েত নির্বাচনে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাসে রেকর্ডেড সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছিল? সেটা আমি তথ্যটা একটু বলতে হবে, অন্তত 2011 পর নয়। না 2011 পর নয়, সাইবাড়ি হত্যাকাণ্ড একটা হয়েছিল। আমি নির্বাচনের দিনের কথা বলছি। না, নির্বাচনের দিনে 2009 এটা হয়েছিল মনে হচ্ছে। 2003। এক সেকেন্ড আপনি ধরতেই পারছেন না কি বলছি, আপনি ধরতেই পারছেন না, একটু 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 চুপ করে থাকুন। হ্যাঁ বলুন। যেটা হচ্ছে 2011 আগে যেটা নির্বাচন বামপন্থীদের আমলে, সেখানে খুন খারাপি অনেক হয়েছিল। এবং 2000 পরেতে 11 পরে যেটা তৃণমূল, তারাও কিন্তু কম যায়নি। এই 15 বছরে তারাও কিন্তু নির্বাচন করেছে পেশি লাগিয়ে। আচ্ছা, আপনি একটা আমাকে কথা বলুন তো, আপনি অডিয়েন্সের কাছে বলছি, একটা কথা বলতে চাই, যদি আপনারা তো উন্নয়ন করেছেন তাহলে বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছেন কেন? উন্নয়নই তো আপনাকে জিতিয়ে দেবে।
উন্নয়নই তো আপনাকে বাড়ি যেতে বাড়ি হবে। একটা কি না বলছেন? বাড়ি বাড়ি মানে কি বাড়ি বাড়ি উন্নয়নের ভোট জন্য প্রচার করতে যাবে না? উন্নয়নের জন্য বলছেন আপনি? উন্নয়নের জন্য উন্নয়ন যদি আমি করে থাকি তাহলে উন্নয়নের কে সামনে রেখে আমি ভোট চাইতে যাব না, না। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসে প্রচার করেন না বলে কোন দল বাড়ি বাড়ি গিয়ে প্রচার না করবে আমি না, কথা এই বলি কি কথা? আমি কে কথা বলছি শুনুন, আমি বলতে চাইছি উন্নয়ন আপনি তৃণমূল সরকার করেছেন, বিজেপি সরকার উন্নয়ন কথা যদি উন্নয়নই করে থাকেন তাহলে আমি মানুষের কাছে যে কেন আবার বলবো যে আমাকে ভোটটা আমাকেই দাও, মানুষই তো ভোট দেবে আপনাকে, না তা কি বলবে? মানুষই তো ভোট দেবে আপনাকে, মানুষই তো আপনাকে ভোট দেবে। না না না, তৃণমূল হোক, এখানে তৃণমূল হোক, আমি কোন এক সেকেন্ড, সমস্ত কেন্দ্রে রাজনীতি বিজেপি কথা হোক, বলছি আমি, বা কেন্দ্রে যখন কংগ্রেসও ছিল, এত খুনোখুনি কেন হবে? আমার বক্তব্য হচ্ছে যদি উন্নয়ন হয়ে থাকে। এক সেকেন্ড, তেলেঙ্গানায় আপনারা ক্ষমতায় আছেন, হ্যাঁ, আছি। তেলেঙ্গানায় পরের নির্বাচনে আপনি আপনার দলের নেতাদের পরামর্শ দিচ্ছেন, তার মানে তারা যেন ভোট চাইতে না যায়, প্রচার না করে? না এ কথা বলিনি, উন্নয়ন একটা আলাদা জিনিস, আমার কথা শুনুন, উন্নয়ন একটা আলাদা জিনিস। আমি না কনফিউজড, আমার কথা আমি বলতে টোটালি হবে। কনফিউজড। উন্নয়ন একটা আলাদা জিনিস, আমি উন্নয়ন উনি বলে গেলেন আমরা ধরে ধরে 100টা উন্নয়ন করেছি, তাহলে 100টা যদি উন্নয়ন করলেন, রাহুল গান্ধীর কথা বলছেন, রাহুল গান্ধী দলিতের জন্য লড়াই করছেন, রাহুল গান্ধী গরিবের জন্য লড়াই করছেন। পশ্চিমবঙ্গে দলিত নেই? হ্যাঁ আছে, তাদের জন্য লড়াই করছে, তাদের সবার জন্য লড়াই করছে। জাতীয় কংগ্রেস একবার দল যারা একমাত্র সবার জন্য লড়াই করছেন। এখানে প্রচারে রাহুল গান্ধী শেষ কবে এসেছেন? প্রচারে 3 বছর আগে এসেছেন। 3 বছর আগে কোন নির্বাচনে? 24-এর আগে মালদা এসেছিলেন। 24 না, সেটা ন্যায় যাত্রা এসেছিলেন, হ্যাঁ, প্রচারে আসেননি। তার আগে আসেননি, তো আমি প্রচারে জিজ্ঞেস করছি। প্রচারে আসেননি। রাহুল গান্ধী একমাত্র নেতা যিনি কিনা সবার জন্য লড়াই করছেন। আচ্ছা আপনারা বলছেন যে রাহুল গান্ধী যখন সংসদে বক্তৃতা রাখেন আপনারা সরাসরি ওয়াকআউট করে চলে আসেন কেন? ওয়াকআউট করে চলে আসেন কেন? অন্যান্য দলেরা কেন চলে আসে কেন বারবার? এটা কি ধরনের খেলা? বিজেপির সঙ্গে লুডো খেলা কিভাবে হয়? এটা তৃণমূলের সঙ্গে বিজেপির কিসের খেলা? ওয়াকআউট করে সবসময় চলে আসেন কেন আপনারা? রাহুল গান্ধী বললে না, যখন আমাদের কংগ্রেসীরা সংসদে যে কোনো বিল পাস করতে যায়, যখনই যে কোনো বিল পাস করা হয় তখন কিন্তু অনেক জায়গা থেকে ওয়াকআউট করে চলে আসে এই তৃণমূল সরকার। কেন চলে আসে? আমি আসবো না, এটা একটা উনি যেটা বলতে চাইছেন, এক সেকেন্ড দাঁড়ান, উনি যেটা বলতে চাইছেন তার একটা ডেফিনেটলি একটা গ্রাউন্ড আছে, যে একাধিক বিল পাশের সময় দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা সেখানে আইদার অ্যাবস্টেন করেছেন বা সেখানে তারা থাকেননি, তারা কেন থাকবেন না? আমার এলাকার সাংসদ আহমেদ তিনি কেন ওয়াকআউট করে চলে আসলেন? এক সেকেন্ড উত্তর দিতে পারবেন? সেটা দেখা গেছে এমনকি যখন জগদীপ ধনকর তিনি যখন উপরাষ্ট্রপতি পদে যখন তার নির্বাচনে, সেই সময় জগদীপ ধনকরের যে ভোটাভুটি সেখানে অ্যাবস্টেন করেছিল তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গগুলো ডেফিনেটলি কংগ্রেসের তরফ থেকে একাধিকবার করা হয়। দেখুন, প্রত্যেকটা দল তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, সব জায়গায় যে আপনার সাথে প্রত্যেকটা মতের মিল থাকবে এরকম কোনো ব্যাপার না। আমরা দেখেছি দিল্লিতে ইন্ডিয়া জোটের ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল তারা একটা ছাতার তলায়। এবার সব ইস্যুতে যে সব দলের পাশে সব রাজনৈতিক দল দাঁড়াবে বা সব দলের এমপিরা দাঁড়াবে, তাদের স্ট্যান্ড একটা হবে, সবকিছু ইস্যুতে সেটা সম্ভব নয়। কারোর ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু ওনার জানা নেই যে সবকিছুতে সবচেয়ে বেশি সাপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় এমপিরা করে। রাহুল গান্ধীর সঙ্গে বেশিরভাগ সবকিছু বিল পাসের ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা করেন। এবং আপনি আজকের দিনেও জানবেন যে জ্ঞানেশ কুমারের যে ইমপিচমেন্ট সেটা তৃণমূল কংগ্রেস এনেছে, এবং তার সঙ্গে সমস্ত আমাদের বিরোধী রাজনৈতিক দলেরা তারা স্বাক্ষর করেছেন, সাংসদরা। আচ্ছা, আমরা আবার বাগনানে ফিরি। এবার আপনি আমাকে বলুন, আমি শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, যে আপনি যখন এখানের বিধানসভা নির্বাচন লড়তে যাচ্ছেন, 15 বছর আপনাদের এখানে বিধায়ক এবং আপনারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন, ডেফিনেটলি আপনাদের কাছে তো এক্সপেকটেশন থাকবে আলাদা মানুষের, এবং খুব স্বাভাবিকভাবে কিছুটা প্রতিষ্ঠান বিরোধিতাও থাকবে। কারণ প্রতিষ্ঠান বিরোধিতা সেটা কম হোক বেশি হোক, 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকলে সেখানে প্রতিষ্ঠান বিরোধিতাটা সেটা খুব স্বাভাবিক। সেটাকে কিভাবে কাউন্টার করা যায় সেটাই একটা শাসক দলের তার হিসেব নিকেশ অঙ্কের মধ্যে থাকে, তাদের প্রায়োরিটির মধ্যে থাকে। আমাকে এই কথাটাই বলুন যে বিশেষ করে যে সরকারি স্কিমগুলো আপনি উল্লেখ করছিলেন, যে কন্যাশ্রী বলুন, আরো নির্দিষ্টভাবে মহিলা কেন্দ্রিক যেগুলো, যে কন্যাশ্রী বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, এখানে সমস্ত মানুষ তার উপভোক্তা, তারা পান, 100% পান।
21 সালে আমাদের নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ির একজন করে মহিলার জন্য তিনি লক্ষ্মী ভাণ্ডারের কথা ঘোষণা করেছিলেন, কিন্তু নির্বাচনে জেতার পরেই তিনি বাড়ির 25 বছরের ওপরে যত মহিলা আছে সবার লক্ষ্মীর ভাণ্ডারে চালু করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে কন্যাশ্রী, যুবসাথী, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আরো অনেক 100% মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেছেন। কিছু টেকনিক্যাল কারণে কয়েকটি হয়তো এখন আপনি বলতে পারেন যে যুবসাথী যারা ফর্ম ফিল আপ করেছে সবাই পেয়ে গেছে, না সবাই পায়নি। কিছু আপনাকে আমি প্রথমেই বক্তব্যের শুরুতেই বলেছি 90% বেশি মানুষ পেয়ে গেছে। আমরা 15 বছর প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা বাড়ি বাড়ি ম্যান টু ম্যান আমরা উন্নয়ন পৌঁছে দিয়েছি। এখানে একটু আগে একজন বলছিলেন যে এই যে মাঠটা, এই মাঠটা হচ্ছে উন্নয়ন। আমাকে বলুন যে এই বাগনানে সিগনিফিকেন্ট কি উন্নয়ন আপনাদের বিধায়কের হাত দিয়ে হয়েছে? দেখুন, বাগনানে সবচেয়ে বেশি আমাদের দুটো হসপিটাল, থার্ড আপনাদের এই যে ওভারব্রিজ, এটা দীর্ঘদিনের মানুষের, রেলগেটে পড়ে কত মানুষের মৃত্যু হয়েছে রেলগেটে জ্যামে তার ঠিক নেই। 2011 সালে বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পরই প্রথম তিনি কাজ যেটা করেছেন বাগনানে সাধারণ মানুষের জন্য রেলওয়ে ব্রিজ, যেটা আজকের দিনে দাঁড়িয়ে হাজারো হাজারো লাখো লাখো মানুষ শ্যামপুরের সাথে কানেক্টেড, শ্যামপুর আর ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কানেক্টেড, এগুলো ঐতিহাসিক কাজ, যেগুলো বাগনানের মানুষ কোনোদিন ভুলবে না। এবং অজস্র সবকিছুর ক্ষেত্রে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি 15 বছরে। আমাদের আরো কিছু কাজ আছে, আমাদের দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন, আমাদের বাগনানেরও কিছু কিছু কাজ এখনো পড়ে আছে। যেমন আমরা কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দের জন্য আমরা এখনো বাগনানটা পুরসভায় পাস হয়ে যাওয়ার পরও আমরা টাকার অভাবে এখনো করতে পারি। এই সম্পর্কে শফিকুল্লাহ কিছু বলতে চান? হ্যাঁ, আমি ভুরি ভুরি দিতে পারি আমার আমতা কেন্দ্রে একটা বাড়িতে 6টা করে বাড়ি আজকে ঢুকেছে। বাগনান নিয়ে বাগনান নিয়ে বলবো না, আমি যেহেতু আমতা থেকে এসেছি, আমি সার্বিকভাবে বলবো। আমি হাওড়া জেলা গ্রামীণের ওই জন্য বাগনানের পরিবেশটা জানেন না। আমি হাওড়া জেলা গ্রামীণের সাধারণ সম্পাদক না, হিসাবে আমরা ডেফিনেটলি আমতা কেন্দ্রে যখন আমতা যাব কেন্দ্রের কথা definitely সেটা নিয়ে আলোচনা আচ্ছা, করব। বাগনানের কথা আমি যতটুকু বলবো, এই যে ব্রিজ করে গেছেন, এই ব্রিজ জনাব সুলতান আহমেদ সাহেব, আমার যতটুকু মনে আছে ওনার নেতৃত্বে এই ব্রিজটা হয়েছেন। হ্যাঁ, সেখানে আমি স্বীকার করবো অরুণাভ সেমেনেরও দান আছে, আমি অস্বীকার করব না, কিন্তু উনি যেটা বলে গেলেন না যেটা সুলতান সাহেব করে যাননি, এটা সুলতান সাহেবের দান আছে, কেননা তখন তিনি জোটে জিতেছিলেন, তারপরে কিন্তু ব্রিজটা স্যাংশন হয়েছিল, কিন্তু কংগ্রেস সেখানে জোটে ছিল। একটা এটাও ছোট্ট বাস্তব। বিরতি, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে। বিরতির পর আমি ফিরছি। দেখতে থাকুন ভোটের কারণ।